প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ক্লাস 11-এর প্রথম অধ্যায় সেট তত্ত্ব স্টার্ট করব। এটা আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবে। তো ফার্স্ট আমরা পড়ব সেট তত্ত্ব, সেট থিওরি। তো প্রথম আমরা জানব যে সেট এই ব্যাপারটা কি। তো প্রথম আমরা দেব যে সেট তার সংজ্ঞা। তো যে কোনো বস্তুসমূহের সংকলন তাকেই আমরা সেট বলতে পারি যদি তার তিনটে কন্ডিশান ফুলফিল করে। তার মধ্যে প্রথম যে কন্ডিশান সেটা হলো সংকলনটি সুসংজ্ঞাত হবে। দ্বিতীয় কন্ডিশান, বস্তু দুটি অথবা সংকলনের অন্তর্গত যে কোনো দুটো বস্তু পরস্পর পৃথক হবে। এবং 3 নাম্বার কন্ডিশান, যে সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে। এই প্রতিটা অর্থ, যে সুসংজ্ঞাত বা পরস্পর ভিন্ন এবং ক্রম নিরপেক্ষ, প্রতিটা অর্থ আমি এক এক করে লিখে বুঝিয়ে দেবো তোমাদের। তো আমি লিখতে স্টার্ট করি যে বস্তুসমূহের সংকলন অথবা কালেকশন অফ অবজেক্টস একে সেট বলে আখ্যা দেওয়া হবে যদি, তো প্রথম কন্ডিশন, সংকলনটি সুসংজ্ঞাত হবে। এই সুসংজ্ঞাত মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড। এই ওয়েল ডিফাইন্ডের কি অর্থ? ওয়েল ডিফাইন্ডের অর্থ হচ্ছে এটা, যে সাপোজ আমি একটা এক্সাম্পল এখানে বলছি, যে তোমাদের ক্লাসে লম্বা ছাত্রদের সংকলন। এই ক্লাসে লম্বা ছাত্রদের সংকলন, এই কথাটি যথাযথ নয়। কারণ কত সেমি হাইট হলে সেই ছেলেকে লম্বা বলা যাবে সেটা এখানে বোঝানো হয়নি। তো সেই কারণে যদি বলা হয় যে ক্লাসে লম্বা ছাত্রদের সংকলন তুমি লেখো, বা ক্লাসে কে কে লম্বা ছাত্র আছে তাদের নামগুলো তুমি লেখো, তো সেটা তোমরা বলতে পারবে না। কারণ কত সেমি হাইট হলে সেই ছেলেকে লম্বা বলা যায় তার কোনো উল্লেখ নেই। তো এই জন্য এই সংকলনটি সুসংজ্ঞাত হবে না, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হবে না। এবং এই ওয়েল ডিফাইন্ড না হওয়ার জন্য এই ক্লাসে লম্বা ছাত্রদের সংকলন সেট বলে আখ্যা পাবে না। সেট এর সংজ্ঞায় আমরা বলেছি যে সেটের 3টি কন্ডিশান আছে। তো তার মধ্যে দ্বিতীয় কন্ডিশান হলো এই সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে। পরস্পর ভিন্ন মানে হচ্ছে এরা প্রত্যেকটা ডিফারেন্ট হবে বা ডিস্টিংক্ট হবে। তো এই পরস্পর ভিন্নের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে সাপোজ আমি এটা বলছি যে কোনো একটা সেট, সেট মানে যদিও আমরা এখানে সংজ্ঞার মধ্যেই চলছে, তো আমি সাপোজ বলছি কোনো কালেকশন অফ অবজেক্ট, সেই অবজেক্টসের মধ্যে কিছু এলিমেন্ট আমি লিখলাম, সাপোজ 1 2 3 4। যদি এভাবে সেট লেখা হয় না যতক্ষণ না আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হবে। আমি সাপোজ আর একটা বলছি যে কোনো একটা কালেকশন অফ অবজেক্টস, তার মধ্যে আছে 1 2 3 4, এবং এই 4টা সাপোজ আমি ডবল লিখছি। তো এইভাবে ডবল কখনোই লেখা যাবে না। তো আমরা এলিমেন্টগুলো যদি একাধিকবার থাকেও আমরা সেটের মধ্যে লেখার সময় তাকে আমরা একবারই ইউজ করব। 4টাকে ডবল বার না লিখে আমরা একবারই ইউজ করব। যেমন আমি এর একটা বাস্তব এক্সাম্পল এরম দিতে পারি যে তোমাদের সাপোজ পরীক্ষা হয়েছে 100 নাম্বারের, এবং এই পরীক্ষার মধ্যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট। আমি বললাম যে তুমি প্রতিটা সাবজেক্টে কত করে নাম্বার পেয়েছো সেই মার্কসগুলো পরপর লেখো। সাপোজ তুমি একটাতে 83 পেয়েছো, একটাতে
85, কোনোটা 60। আবার সাপোজ আর একটা সাবজেক্ট আছে সেখানেও তুমি 60 পেয়েছো, আর একটা সাবজেক্ট সেখানে তুমি 70 পেয়েছো। তো এই যে এলিমেন্টসগুলোকে আমি পরপর লিখলাম কমা দিয়ে, এটা একটা সেট আখ্যা পাবে না, কারণ এখানে এই 60টাকে ডবল লেখা হয়েছে। সেটের ডেফিনেশন এটা বলা হয়েছে যে যত এলিমেন্ট রিপিট হোক না কেন সেই এলিমেন্টগুলোকে আমরা জাস্ট একবার লিখব। তো সেটের ডেফিনেশনে 3 নাম্বার কন্ডিশন কী ছিল, সেখানে বলা হয়েছে যে বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে, বস্তু সমূহ ক্রম নিরপেক্ষ হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার। তো এখানে ক্রম নিরপেক্ষ এই শব্দের অর্থ হচ্ছে এটা, যে তোমাকে যদি বলা হয় যে ইংরেজি বর্ণমালা, এই ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সমূহকে তুমি লেখো। তো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সমূহর যে সেট, সেই সেটের মধ্যে থাকে এ, ই, আই, ও, ইউ। তো এটা একটা সেট অবশ্যই আখ্যা পাবে, কিন্তু যদি কোনো স্টুডেন্ট এইটা লেখার সময় সে প্রথমে এ লিখলো, কিন্তু তারপর যে ই আছে সে ভুলে গেছে সাপোজ, এবং তারপর আই লিখে দিল, এবং তারপর দেন ও লিখলো, ইউ লিখলো, এবং এই অবস্থায় তার মনে পড়লো আচ্ছা ই তো বাকি ছিল, ইও লিখি। তো এটা যে সে লিখলো এটাও সেট, এবং এখানে যে ক্রম মেনটেন হলো না যে এরপর ই আসতে হবে বা এরপর আই আসতে হবে, তো যে কোনো রকম ক্রমে যদি সে লেখে সেটাও কিন্তু সেটের মধ্যে গণ্য হবে। তো নর্মাল যে ডেফিনেশান আমরা পেলাম সেটা হচ্ছে সেটের সংজ্ঞায় আর একবার সবাই শুনে নাও। বস্তুসমূহের সংকলন তাকে সেট বলে আখ্যা দেওয়া যাবে যদি সংকলনটি সুসংজ্ঞাত হয়, তো ওয়েল ডিফাইন্ড হতে হবে। সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হতে হবে, এবং বস্তুসমূহগুলো তারা ক্রম নিরপেক্ষ হতে হবে। তো এর ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই যেখানে এই 3টে কন্ডিশানই ফুলফিল করছে। সাপোজ আমি এটা বলছি যে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। তো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট তোমরা পরে পরে জানবে, এটাকে ন্যাচারাল নাম্বার বলার জন্য ক্যাপিটাল এন, এবং এই ক্যাপিটাল এনটাকে আরেকটুভাবে স্ক্রিপ্ট করা হয় বা বোল্ড করে লেখা হয়, ক্যাপিটাল এনকে বলা হয় স্ক্রিপ্ট এন। এবং এই স্ক্রিপ্ট এনের মধ্যে কারা কারা থাকবে, স্বাভাবিক সংখ্যা স্টার্ট হচ্ছে 1 থেকে, তো 1, 2, 3, 4 আপ টু ইনফাইনাইট নাম্বার পর্যন্ত আমরা এগিয়ে যাব। তো স্বাভাবিক সংখ্যাসমূহের সেটকে এভাবে ডিনোট করা হলো যে 1, 2, 3, 4 ডট ডট ডট। তো এখানে 1 হচ্ছে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো লেখা হলো সেটা আদৌ কি সেট হলো? হ্যাঁ, এটা বলতে হবে অবশ্যই এটি একটি সেট হয়েছে, কারণ সংকলনটি সুসংজ্ঞাত এবং সংকলনের অন্তর্গত যে কোনো দুটো বস্তু পরস্পর ভিন্ন, কারণ এখানে তোমরা লক্ষ্যই করছো যে প্রত্যেকটা এলিমেন্ট তারা কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট। এবং এখানে ক্রম নিরপেক্ষ যদিও কথাটা বলা হয়েছে, আমরা পরপর ক্রমেই লিখেছি, কিন্তু এখানেও যে কোনো ক্রমে লেখা যেতে পারে। এর পরের যে টপিক সেটা হলো এই সেটের উপস্থাপনা। সেটের উপস্থাপনা যদিও এর আগের পাতায় আমরা লিখলাম যে সেটকে সবসময় রিপ্রেজেন্ট করা হবে কি একটা সেকেন্ড ব্র্যাকেট এবং তার মধ্যে কমা কমা দিয়ে লেখা হবে, কিন্তু তা সত্ত্বেও এই সেটের রিপ্রেজেন্টেশনের আরও একটা পদ্ধতি রয়েছে। তো আমরা মূলত এই দুটো পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথম পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে রস্টার পদ্ধতি অথবা ছক বন্দীকরণ পদ্ধতি। রস্টার মেথড বা রস্টার পদ্ধতি, এই রস্টার পদ্ধতি ব্যাপারটা কি, যেটা আমরা এর আগের পাতে আলোচনা বারবার করছি, যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্টগুলোকে কমা কমা দিয়ে লেখা, এটাই হলো রস্টার পদ্ধতি। এর বিশদে আমি আরও ডিটেলসে বলছি। এবং সেকেন্ড যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় সেট বিল্ডার পদ্ধতি অথবা ধর্মভিত্তিক পদ্ধতি। এখানে তোমরা ইংলিশগুলো বেশি করে মনে রাখার চেষ্টা করবে। তো ধর্মভিত্তিক পদ্ধতিতে যে সংকলনটা লেখা হবে সেই সংকলনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সাপোজ আমি এটা বললাম যে একটা প্রশ্ন
10 থেকে 20 বা 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা সমূহের সেট তৈরি করো। বুঝতেই পারছো যে 10-এর পরে প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 11, এরপর 13, 17 এবং 19। তো এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে আমরা লিখলাম। এবং এই সেটকে লেখার আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটকে ক্যাপিটাল কোনো লেটার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে এ হলো একটি সেট, যে সেটের মধ্যে এলিমেন্টগুলো কারা 11, 13, 17 আর 19। তো এই সেটটার যে পদ্ধতি থেকে লেখা হলো সেটা আমরা বলতে পারি যে রস্টার পদ্ধতি, এভাবে লেখা হলো। কিন্তু এই সেটটাকে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতাম তাহলে আমরা এই সেটটাকে এভাবে লিখতাম, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিতাম এবং তার মধ্যে প্রথম আমরা কোনো একটা স্মল লেটারে এলিমেন্ট লিখতাম, সাপোজ এক্স, তারপর একটা চিহ্ন দিতাম। এই চিহ্ন তোমরা সেটের মধ্যে প্রথম পাবে, চিহ্নটার পাশে লিখে দিচ্ছি। এই চিহ্নটার নাম হচ্ছে এমন যে, অবশ্যই ইংলিশ মনে রাখবে, সাচ দ্যাট। এবং এই এক্স সাচ দ্যাট অর্থাৎ এক্স এমন যে, এরপরে এর বৈশিষ্ট্যটাকে আমরা লিখে দেব যে এক্স একটি মৌলিক সংখ্যা এবং x belongs to 10, 20। অর্থাৎ x হলো একটি মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটা কোথায় বিলং করছে এই চিহ্নটাও তোমরা হয়তো নতুন এখানে পাচ্ছ। এটার নাম হচ্ছে বিলংস টু, অথবা বাংলা বললে বলা হয় মধ্যে আছে। তো 10 এবং 20 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোকে আমরা রিপ্রেজেন্ট করলাম এবং এই সেকেন্ড যে মেথডে আমরা লিখলাম এটাই হলো সেট বিল্ডার পদ্ধতিতে লেখা, যেটাকে বাংলা বললে বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি। অথবা এই যে ব্যাপারটা এক্স বিলংস টু, এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল 10, 20, সেটাকে আমরা এভাবেও লিখতে পারতাম যে 10 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 20। অথবা আমরা এভাবেও লিখতে পারতাম 10 লেস এক্স লেস 20। এই অঙ্কের ক্ষেত্রে এখানে লেসার ইকুয়াল টু বা ইকুয়াল টু এখানে কোনো রকম তফাৎ ঘটছে না। তো এই হলো সেটের দু রকমের উপস্থাপনা, যেটা হলো রস্টার পদ্ধতি এবং ধর্মভিত্তিক পদ্ধতি। তো এরপরে আমরা যেগুলো জানবো সেটা হলো সেটের মধ্যে কোনো বিশেষ সংজ্ঞা। তো কিছু পার্টিকুলার সংজ্ঞা আমরা জেনে নেব, যেন কোনো একটা সেট। তো আমি এক্সাম্পলের মধ্য দিয়ে প্রত্যেকে বোঝানোর চেষ্টা করব। তো সাপোজ বলা হলো যে কোনো একটা সেট এ, সেই সেটের মধ্যে কিছু এলিমেন্ট আমরা লিখলাম, সাপোজ পি, আর, এম, এন। যদিও এগুলো আমি ক্যাপিটালে লিখছি, সেটের মধ্যেকার এলিমেন্ট সবসময় স্মল লেটারে লেখা হয়। তো আমি এগুলো ক্যাপিটাল লেটারে লিখলাম। সাপোজ আমি এটা বললাম যে ক্যাপিটালের কিছু অক্ষর, সেই অক্ষরগুলোকে তুমি লেখো। অথবা তোমার বন্ধুর কিছু নাম লিখতে বললাম, যার ফার্স্ট অক্ষরগুলোকে আমি লিখে দিলাম। তো এইভাবে একটা সেট রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং সাপোজ আমি এরম একটা বলছি, বি বলে কোনো একটা সেট প্রকাশ করছি, সেই সেটের মধ্যে আমি এরম বলছি যে বাস্তব সংখ্যাগুলোকে লেখো, যে বাস্তব সংখ্যাগুলো 0 এবং 1-এর মধ্যে বিলং করে। অর্থাৎ এটাকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 0 থেকে 1-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে এবং এই অসংখ্য বাস্তব সংখ্যা এরম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পরপর ক্রমান্বয়ে নিশ্চয়ই লেখা সম্ভব নয়। তো সেক্ষেত্রেই আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে তাকে আমরা লিখব। এবং ধর্মভিত্তিক পদ্ধতির এটাই হলো বিশেষ বৈশিষ্ট্য, যেখানে রস্টার পদ্ধতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটা অতিক্রম করে যাবে ধর্মভিত্তিক পদ্ধতিতে। তো এখানে আমরা কিভাবে লিখব, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারকে স্ক্রিপ্ট আর দিয়ে প্রকাশ করব, এবং বা তুমি এখানে কমাও দিতে পারো, এবং 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1। তো 0 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা
যেগুলোকে আমরা পরপর ক্রমান্বয়ে লিখতেই পারবো না, তো সেগুলোকে আমরা এভাবে লিখে দেব। তো লেখার দুটো পদ্ধতিকে আমি আরও একবার এখানে বলে দিলাম, এবং এই পদ্ধতিগুলো থেকেই আমরা এখানে শুরু করব, যেটা সেটা হলো সেটের দুটো গুরুত্বপূর্ণ ডেফিনেশান। একটা হচ্ছে সসীম সেট। সসীম সেট তার এক্সাম্পল কি? এক্সাম্পল হলো যে কোনো ধরনের সেট যার এলিমেন্টগুলো সীমিত, অর্থাৎ এলিমেন্ট ফিক্সড। যেমন এখানে এ যে সেটটা রয়েছে, এ সেটের মধ্যে পি আর এম এন রয়েছে, তো এখানে 4টে এলিমেন্ট রয়েছে, এটা একটা সসীম সেট। কিন্তু যদি আমরা বলি যে অসীম সেট, সেই অসীম সেটের এলিমেন্টগুলো হচ্ছে ইনফাইনাইট হবে। তো অসীম সেট দেখো যে 0 থেকে 1-এর মধ্যে আমি বাস্তব সংখ্যা লিখতে বলেছি, এবং আমরা জানি অসংখ্য বাস্তব সংখ্যা সেখানে ঢুকে আছে। তো এখানে আমরা অসীম সেট হিসেবে বিটাকে ডিনোট করব। তো সসীম সেট মানে এলিমেন্টগুলো গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব, মানে কাউন্টেবল, মানে গণনাযোগ্য। আর বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে গণনা অযোগ্য। কোনো একটা সেট, যেই সেটে যদি শুধুমাত্র একটি পদ থাকে, একটি পদ বিশিষ্ট কোনো একটা সেট, সেই সেটকে নাম দেবো আমরা একপদী সেট। একপদী সেটের ইংলিশ মুখস্থ রাখবে। একপদী সেটকে বলা হয় সিঙ্গেলটন সেট। এই সিঙ্গেলটন সেটের মধ্যে কি আছে? সাপোজ আমি একটা কোনো সেট ক্যাপিটাল পি বলে নামকরণ করছি, এবং এই পির মধ্যে সেটটাকে আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখছি, যে ওয়াই সাজ দ্যাট ওয়াই হলো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা প্রত্যেকে আশা করি জানো যে অখণ্ড সংখ্যা স্টার্ট হয় 0 থেকে, এবং 0, 1, 2 এইভাবে চলতে থাকে। এবং ওয়াই হলো একটি অখণ্ড সংখ্যা, এবং 3 লেস ওয়াই লেস 5। তো 3 থেকে 5-এর মধ্যে, বা 3-এর থেকে বড় 5-এর থেকে ছোট, এরম অখণ্ড সংখ্যা। তো অ্যাকচুয়ালি এখানটা দেখে, যেহেতু ধর্মভিত্তিক পদ্ধতি, সেই ধর্মভিত্তিক পদ্ধতিটা যে লেখা আছে, সেই লেখাটা দেখার পর প্রত্যেককে এটা ভাবতে হবে যে এই অখণ্ড সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে কী আছে, এবং আমরা লক্ষ্য করব এর মধ্যে শুধুমাত্র 4 আছে। তাহলে একটা মাত্র সেট নিয়ে, অথবা একটা মাত্র এলিমেন্ট নিয়ে গঠিত যে সেট, তাকে আমরা বলবো এখানে সিঙ্গেলটন সেট। যদি এই সেটটাকে আমরা এভাবে লিখতাম, কোনো এলিমেন্ট নেই, কোনো এলিমেন্ট নেই অর্থাৎ এমন একটা সেট আমরা ডিনোট করলাম, সেই সেটের মধ্যে কোনো রকম কোনো এলিমেন্ট নেই। অর্থাৎ কিউ বলে কোনো একটা সেট ডিনোট করছি, যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড ওয়ান লেস এক্স লেস 2। তো 1 থেকে 2-এর মধ্যে ন্যাচারাল নাম্বার, আমরা বুঝতেই পারছি 1 থেকে 2-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই। তো সেক্ষেত্রে আমরা এই কিউ সেটটাকে বলবো শূন্য সেট, এবং এটাকে প্রকাশ করা হবে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং মাঝখানে কিছুই লেখা হবে না, ফাঁকা থাকবে, এবং এই কিউ সেটটাকে বলা হবে শূন্য সেট। শূন্য সেটের ইংলিশ প্রত্যেকে মনে রাখবে, সেটা হলো নাল সেট, বা ভয়েড সেট, এমটি সেট, এরকম ভিন্ন ভিন্ন নামে একে ডাকা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এতটাই থাক, এবং চ্যানেলটিকে ভালো লাগলে, এটা আমার প্রথম ভিডিও, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্ট জানিও, এবং এই সেট তত্ত্বের আলোচনা আজকে এই অবধিই থাক, এবং এর পরবর্তী ভিডিও আমরা যত শীঘ্রই সম্ভব আপলোড করব। থ্যাংক ইউ এভরিওয়ান।